Hello student, today's lesson about sales cycle and cell division. Cell cycle and cell division. মাইটোসিস ফেজ আমরা আজকে পড়ব। এম ফেজ, দিস ইজ কমন ফেজ। এম ফেজ হচ্ছে ডিভিশনাল ফেজ ইন সেল সাইকেল। সেল সাইকেল অলরেডি আমরা পড়ে এসেছি। সেল সাইকেলের স্টেজগুলো আমরা জানি, G1, S, G2 অ্যান্ড এম ফেজ। এম ফেজ কমন ফেজ অফ mitotic and meiotic cell division. So let's start. যেটা আমাদের আজকে পড়ব সেটা মূলত মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। দিস ইজ সেকেন্ড ভিডিও। ওকে, সেকেন্ড ভিডিও আমরা স্টার্ট করব। তার আগে বলে দিই, ফার্স্ট ভিডিও অলরেডি ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা এই লিঙ্কের মাধ্যমে ছাত্রছাত্রীরা দেখতে পারবে। ডিয়ার অ্যাসপিরেন্ট, this is not visitors channel. It is the channel of education which are dedicated about NEET. So now we start. What is cells? We know, আমরা জানি সেল কি। তো ভিটসাও সিরকা 1958-এ একটি সংজ্ঞা দিয়েছিল, omni celluli e celluli. দ্যাট মিনস অল সেলস কামস ফ্রম সেলস। এটা একবার এসছিল নিটে, অতএব সেটাকে আমি আবার রিপিট করলাম। এবং তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা তোমরা এক কাজ করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, মেলে যোগাযোগ করতে পারো, ফোনে যোগাযোগ করতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো, এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে নতুন কোনো ভিডিও এলেই তোমরা পেয়ে যেতে পারো। আমি আগের ভিডিওতে যেটা সেল সাইকেল সম্বন্ধে বলেছিলাম সেটা হচ্ছে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ অ্যান্ড এম ফেজ। তার মাঝখানে G0 বা কোয়েসেন ফেজও বলেছিলাম। তো এই সেল সাইকেল সম্বন্ধে আমাদের জানা। सेल साइकिल संपर्के हम लोगों को जानकारी पहले मिल चुके हैं, क्योंकि G1 फेज लास्ट फॉर 10 आवर्स, S फेज लास्ट फॉर 9 आवर्स, G2 फेज लास्ट फॉर मोर और लेस 8 आवर्स, and mitotic or divisional phase 1 hours. It is about 5% of total cell cycle. এখানে আমি বেশি সময় নষ্ট করব না, নেক্সট চলে যাই। চেক পয়েন্ট সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। চেক পয়েন্ট মূলত হচ্ছে তিনটি, আমরা জানি হচ্ছে G1 চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট एंड M चेक पॉइंट। ये सेल साइकिल के कंट्रोल जो होते हैं उसको जानकारी हम लोगों को पहले मिल चुका है, इसके बारे में और नहीं जानना चाहिए। लेकिन पहले जो वीडियो था उस वीडियो में मैं सेल साइकिल के बारे में बहुत जानकारी दी है। এখন আমি কিছু কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো করার সময় তোমরা অবশ্যই আগে ট্রাই করো, না পারলে আমি বলে দিচ্ছি। কি বলা হচ্ছে, ইফ নর্মাল ডিপ্লয়েড সেল দ্যাট ইজ 2n ধরে নিচ্ছি, has 50 picogram the unit,
অ্যাজ ডিএনএ দেন ক্যালকুলেট সি ভ্যালু। সি ভ্যালু আমরা জানি, সি ভ্যালু কি? সি ভ্যালু হচ্ছে হ্যাপ্লয়েড সেটে, হ্যাপ্লয়েড সেটে যে ক্রোমোজোম থাকে তার মধ্যে যে টোটাল ডিএনএ থাকে তাকেই বলা হয় সি ভ্যালু। তো এখানে চাইছে যে ক্যালকুলেট করো সি ভ্যালু ইন এন্ডোস্পার্ম অফ অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড জিমনোস্পার্ম। প্রথমেই আছি 2n। 2n ইজ ইকুয়াল টু আমরা জানি 2c, কারণ হচ্ছে n ইজ ইকুয়াল টু c। তো এখানে বলা হচ্ছে যে ডিপ্লয়েড সেটে 2c, তাহলে ডিপ্লয়েড সেটে 2c ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 20 পিকোগ্রাম। তো 20 পিকোগ্রাম যদি হয় তাহলে অ্যান্ডোস্পার্মের ক্ষেত্রে, যদি অ্যাঞ্জিওস্পার্ম হয়, আমরা জানি এন্ডোস্পার্ম কীভাবে তৈরি হয়। এন্ডোস্পার্ম প্রডিউসড আফটার ফার্টিলাইজেশন। সো এন্ডোস্পার্ম অফ অ্যাঞ্জিওস্পার্ম is always 3n. So in endosperm C value is 30 picogram, but in case of gymnosperm the endosperm is produced before fertilization, so endosperm of gymnosperm के C value कितने होंगे ना? n होंगे। n means haploid set, that is C is equal to 10 picogram. This is the answer. Okay, next इस क्वेश्चन में 2 नंबर क्वेश्चन में क्या बोला है? 2n and 4c condition are found in which phase of cell cycle? सेल साइकिल के जो फेजेस है उस फेजेस में कौन कौन फेज में कौन सा फेज में 2n and 4c कंडीशन हम लोग को देखना पड़ता है। কোন কোন সময়ের কোন কোন দশায় আমরা এটা দেখতে পাই। আমরা জানি যে সেল সাইকেল হচ্ছে কি, একটা হচ্ছে ইন্টারফেজ দশা। ইন্টারফেজ আবার কতগুলো দশা? G1, S অ্যান্ড G2। আর ডিভিশনাল ফেজ হচ্ছে মাইটোটিক এম ফেজ, ডিভিশনাল ফেজ। তাহলে কোন কোন দশায় দেখতে পাবো আমরা 2n? 2n যদি আমরা ধরে নিই যে একটি ডিপ্লয়েড সেল 2n, তাহলে 2n ইজ ইকুয়াল টু 2c থাকবে। তাহলে 2c G1 এ থাকবে 2c, S1 এস ফেজে থাকবে 2c, বাট এখানে ডুপ্লিকেট, দ্যাট ইজ রেপ্লিকেশন করবে ডিএনএর, অতএব এখানে 4c আসবে। তাহলে একটি উত্তর পাওয়া গেল যে এস ফেজে আমরা পাবো হচ্ছে 2n এবং 4c। নেক্সট G2 ফেজ। G2 ফেজে কী পাবো? দেখো এই কোশ্চেনগুলোর উত্তর করার আগে আমি তো করেই দিচ্ছি, কিন্তু এগুলো তোমাদের বোঝা উচিত, তোমাদেরই করতে হবে। তোমরা যদি না পারো তারপরে আমার এই উত্তরগুলো তোমরা দেখো। তাহলে G2 ফেজে কি হলো না? G2 ফেজে আমরা জানি যে ক্রোমোজোম 2n অবস্থায় থাকছে, ডুপ্লিকেট হয়েছে, ভালো করে বুঝতে হবে। G1 এ কী ছিল? G1, দিস ইজ G1। এসে কি হলো না? এটা ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে ক্রোমোজোমটা কিন্তু 2n, এটাও 2n, বাট এখানে G1 এ ছিল হচ্ছে 2c, বাট এস ফেজ, দিস ইজ এস ফেজে হয়ে গেল 4c। নেক্সট হচ্ছে G2 ফেজে কী অবস্থা আসলো না? এখানে সেপারেশন অফ ক্রোমাটিড ঘটেনি, অতএব এখানে এই অবস্থাটাই থাকছে। অতএব এখানে কীরকম হবে না? 2n এবং 4c অবস্থাতেই থাকবে। দেখো যদি এভাবে বলা হয় যে কোন কোন ফেজে, তাহলে উত্তরটা হবে এস এবং G2 ফেজে
থাকবে 2n এবং 4c। কিন্তু এখানে একটু কিন্তু আছে, এম ফেজ আমরা জানি এম ফেজ ডিভাইডেড ইন্টু কী হয় না, এম ফেজ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে প্রোফেজেও কিন্তু একই অবস্থান থাকছে, কারণ সেপারেশন হচ্ছে না ক্রোমোজোম, তাহলে সেখানেও কিন্তু 2n 4c থাকবে। মেটাফেজে কিন্তু প্রথম এবং প্রায় শেষের আগের দিকেই, এবং বলতে গেলে পুরো মেটাফেজই কিন্তু সেম থাকবে, 2n 4c থাকবে। কিন্তু অ্যানাফেজে কি হয়ে যায়, অ্যানাফেজে কিন্তু কি হবে না, এই যে সেটটা ছিল এই 2n এর একটি সেট একদিকে চলে গেল, আরেকটি সেট আরেক দিকে চলে গেল, তাহলে এটা 2nই থাকলো, কিন্তু এটাও কিন্তু 2nই থাকলো। কিন্তু ভালো করে বুঝতে হবে কিন্তু যে এটা কিন্তু 2nই থাকলো, কিন্তু এখানে যে ডিএনএ কন্টেন্ট হাফ হয়ে গেল, তার মানে 2c হয়ে গেল। টেলোফেজেও তাই হবে। অতএব কারণ ইকুইটোরিয়াল ডিভিশনে তাই থাকতে হবে, যেটা মাদার সেল ছিল তার সঙ্গে সমান থাকতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যদি উত্তর বলতে হয়, তাহলে এস এবং G2 ফেজ কনফার্ম, আর এম ফেজের মধ্যে প্রোফেজ এবং মেটাফেজ বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন, very interesting question. 4n and 4c condition are found in which phases of cell cycle? Very interesting. কোষ চক্রের কোন दशाয় सेल साइकिल के किसी किसी स्टेज में 4n and 4c कंडीशन हम लोग को देखने पड़ते हैं। কোন কোন দশা দেখতে পাই আমরা, দেখো এখানে কিন্তু আমরা কমন উত্তর দিতে পারি এম ফেজ, কারণ আমরা এতক্ষণ অবধি জেনেছি যে প্রোফেজ এবং মেটাফেজে কি অবস্থায় ছিল না, এখানে ছিল কি 2n এবং 4c। কিন্তু অ্যানাফেজে গিয়ে কি হলো, অ্যানাফেজে গিয়ে দেখো ভালো করে বুঝতে হবে, এই যে ক্রোমোজোমটার এই একটা অংশ এই অবস্থায় ছিল প্রোফেজ এবং মেটাফেজে। তাহলে এখানে ক্রোমোজোম কিন্তু এখানে একটি ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম একটি মানে 2n, কিন্তু এর মধ্যে ডিএনএ ডাবলিং হয়ে গেছে, অতএব এখানে 4c। কিন্তু অ্যানাফেজে কি হচ্ছে না, এই যে অবস্থানটা ছিল, যেটা মেটাফেজ প্লেটে অবস্থান করেছিল ক্রোমোজোমটা, সেটা অ্যানাফেজে গিয়ে কি হচ্ছে, অ্যানাফেজে গিয়ে এটা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে একটি এক মেরুর দিকে যাত্রা শুরু করেছে, অপরটি অপর মেরুর দিকে যাত্রা শুরু করেছে। তাহলে কি এখানে অপত্য ক্রোমোজোম মানে ক্রোমাটিডটাই একটা ক্রোমোজোম, এখানেও ক্রোমাটিডটাই একটা ক্রোমোজোম, তাহলে এটা 2n, এটাও 2n, তাহলে 2n এ এটা হচ্ছে 2c, এখানেও 2c। তাহলে অ্যানাফেজে অবশ্যই বলতে পারি 4n, 2n plus 2n 4n is equal to 4n and 2c plus 2c is equal to 4c, এই কন্ডিশন থাকবে। দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এছাড়াও টেলোফেজেও কিন্তু একই অবস্থান আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনটায় আমরা যাই। হাউ মেনি চেক পয়েন্টস প্রেজেন্ট ইন দ্য সেল সাইকেল? আমরা পড়ে এসে আমরা জানি যে G1 চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট অ্যান্ড M চেক পয়েন্ট। সো 3 চেক পয়েন্টস আর প্রেজেন্ট ইন সেল সাইকেল। এটা ডিটেলসে প্রথম দেখো, প্রত্যেক ছাত্রছাত্রীদের বলছি, এটা এই চ্যানেলটা কোনো ভিজিটারদের জন্য নয়, কিন্তু তোমাকে যদি জানতে হয় ধৈর্য নিয়ে বুঝতে হবে, জানতে হবে।
তার কারণ হচ্ছে যে শুধু এনসিআরটি করে গেলে হবে না, তোমাকে কিন্তু এনসিআরটি বেজের উপর, দেখো কোশ্চেনগুলো যেগুলো আমি করেছি এই কোশ্চেনগুলো কিন্তু এনসিআরটিরই কথা, কিন্তু তা সত্ত্বেও কী হয়েছে না ওই কোশ্চেনগুলোকে অন্যভাবে ভাবাচ্ছে। অতএব তোমাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। এই চ্যানেলটা তাদেরই জন্য যারা নিটে এবং এইমস এবং জিপমার এছাড়া অন্য যে পরীক্ষাগুলো আছে তাতে পাওয়ার জন্য যারা ডেডিকেটেড তাদের জন্য, নট ভিজিটার্স অনলি। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিডিকে? আমরা জানি সিডিকে অ্যান্ড সাইক্লিন। সিডিকে এবং সাইক্লিন কোষ চক্রকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অতএব এর পুরো নাম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ওকে, তাহলে আমরা আগের ভিডিওর কয়েকটা কোশ্চেন দিলাম, এছাড়া অজস্র কোশ্চেন আসতে পারে, নিজেরা পড়বে এবং প্রত্যেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করো। নেক্সট আমরা শুরু করি এম ফেজ আর মাইটোটিক ফেজ, মাইটোটিক ডিভিশনাল ফেজ। মাইটোটিক বলাটা এই ক্ষেত্রে প্রযোজ্য, ডিভিশনাল সেটা আগের ভিডিওতে বলেছি, এটা টোটালটাই এনসিআরটি। কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিআরটিতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু ভালো করে বুঝে নেব। এনসিআরটিটাকে বেস করে উঠবো, কারণ এনসিআরটিটাকে ছেড়ে দিয়ে তো আমরা এগোতে পারবো না, কখনোই পারবো না। এনসিআরটিটাকে বেস করে আমরা কিন্তু এর ডিটেলস আমরা ঢুকবো পরে। আগে আমরা এনসিআরটিটা ভালো করে বুঝে নিই। যেটা বলা হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ সেল সাইকেল ইনভলভিং এ মেজর রিঅর্গানাইজেশন of virtually all components of the cell. দুটো পয়েন্ট, মোস্ট ড্রামাটিক ইভেন্টস অফ সেল সাইকেল, আর বলছে কি ইনভলভিং মেজর রিঅর্গানাইজেশন অফ ভার্চুয়ালি, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেগুলো সেই সমস্ত কম্পোনেন্ট। মোস্ট ড্রামাটিক আর নাটকীয় তো হবেই, তার একটা মূল কারণ এখানে তো নাটকের মতন ঘটনা ঘটছে। কারণ এখানে কি হচ্ছে, একটি কোষ আসছে, সেই কোষটার থেকে দুটো কোষ যখন তৈরি হবে, বা মেয়োসিসের ক্ষেত্রে 4টে কোষ তৈরি হবে। মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে ইকুইটোরিয়াল সেল ডিভিশন, এখানে 2n যদি থাকে 2n থেকে 2n হবে সেল। আবার যদি মেয়োটিক হয় তাহলে এখানে 2n থেকে an হবে। তো এগুলো কি এমনি হবে ড্রামাটিক। তো এখানে কী হবে, কোষপর্দা সরে যাবে, গলগি ব্যাপারটা সরে যাবে, বিভিন্ন কিছু সরে যাবে, আবার তারা রিঅর্গানাইজেশন হবে, সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত ক্রোমোজোমগুলো আসবে, সেখান থেকে বেমতন্তু সৃষ্টি হবে, সেট ক্রোমোজোমগুলো অপোজিট মেরুতে যাবে। এগুলোই হচ্ছে কি ড্রামাটিক পিরিয়ড অফ সেল সাইকেল। কারণ ইন্টারফেজে এত ড্রামাটিক পিরিয়ড দেখা যায়নি, আর এই ফেজটা কিন্তু মাইক্রোস্কোপে দেখা যায়। অতএব ড্রামাটিক অ্যান্ড ইনভলভিং এ মেজর রিঅর্গানাইজেশন অফ ভার্চুয়ালি অল কম্পোনেন্ট। যে সমস্ত কম্পোনেন্টসগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, যাদের কি ডিএনএ আছে তারা রেপ্লিকেট করবে, যাদের ডিএনএ নেই তারা ডুপ্লিকেট করবে। যেমন আমরা জানি কি স্পেজে ডুপ্লিকেট করছে হচ্ছে সেন্ট্রোজোম, এরকম ডুপ্লিকেট করবে। এই ঘটনাটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজিয়নের কোশ্চেন পড়তে পারে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এইমস জিপমারের জন্য। নেক্সট আমরা চলে আসি মাইটোসিস। মাইটোসিসকে আমরা সোমাটিক সেল ডিভিশন, এখানে বলছি কেন সোমাটিক সেল ডিভিশন, দেখো খুব ভালো করে বুঝতে হবে। মাদার সেল বলতে আমরা কি বলি, মাতৃকোষ। যদি সেটা বডি মাদার সেল হয় তাহলে সেটা মাইটোসিস। এছাড়া অন্য টাইপের দেহ মাতৃকোষ ছাড়া অন্য কোনো সময় যদি মাতৃকোষ কথাটা দেহ মাতৃকোষ ছাড়া যদি ব্যবহৃত হয় তখনই সেটা রিডাকশন ডিভিশন। যেমন গোনাড মাদার সেল,
স্পোর মাদার সেল, স্পার্ম মাদার সেল, ওভাম মাদার সেল, এই সমস্তগুলো মেয়োটিক সেল ডিভিশনের মাধ্যমে হবে। আর বাকি সমস্ত জায়গায় কিন্তু মাইটোটিক সেল ডিভিশন হবে। গোনাডের যে অন্যান্য গোনাডের বৃদ্ধি ঘটবে সেগুলোও কিন্তু মাইটোটিক সেল ডিভিশন। সেই জন্য এটাকে বলা হচ্ছে সোমাটিক সেল ডিভিশন। এর সময় মোটামুটি 30 মিনিট থেকে 3 ঘন্টা ভ্যারি করে মাইটোটিক সেল ডিভিশন। নেক্সট এনসিআরটি কি বলছে? ইন মাইটোসিস, সিন্স দ্য নাম্বার অফ ক্রোমোজোমস in the parent and progeny cells in the same, क्या बोला है यहाँ पर? पेरेंट और जो प्रोजेनी सेल होगा, पेरेंट से प्रोजेनी सेल बनेगा, उसका क्रोमोजोम नंबर एक ही रहेगा। সেই জন্য একেই আমরা বলছি ইকুয়েশনাল ডিভিশন। ওকে, ইকুয়েশনাল ডিভিশন কেন বলি? আর রিডাকশন ডিভিশন কেন বলি? না, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটা আমরা পরে পড়তে পড়ব। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা এনসিআরটিতে নেই, তাও বলছি। মাইটোসিস ওয়াজ ডিসকভার বাই জার্মান বায়োলজিস্ট, ভেরি আইএমপি ফর এইমস অ্যান্ড জিপমার। জার্মান বায়োলজিস্ট স্টারবার্জার ইন প্লান্ট সেলে আবিষ্কার করেছিল স্টারবার্জার। ইন অ্যানিম্যাল সেলে কোথায়? স্যালামান্ডারকে আমরা জানি, যদি আমরা ক্লাসিফিকেশন পড়ি তাহলে আমরা স্যালামান্ডারটা পেয়েছিলাম। সেখানে আমরা জানি স্যালামান্ডার কি, অ্যাম্ফিবিয়ার মধ্যে। সেই স্যালামান্ডারের উপরে কে করেছিলেন? ওয়াল্টার অ্যান্ড ফ্লেমিং। এটা আবিষ্কার করলেন জার্মান বায়োলজিস্ট স্টারবার্জার। ইন প্লান্ট সেল, অ্যানিম্যাল সেলে ওয়াল্টার অ্যান্ড ফ্লেমিং। माइटोसिस কথার অর্থ কি? माइटोस में थ्रेड, धागा। आप लोगों को मालूम है धागा और সুতো, বাংলা আমরা বলি সুতো, থ্রেড। ওসিস মিন স্টেট, এমন অবস্থান। মাইটোসিস হচ্ছে কি? সূত্রবৎ অবস্থান। এই মাইটোসিসটা, এই নামকরণটাকে কে করেছেন? না, ফ্লেমিং। ওকে, নেক্সট এনসিআরটি কি বলছে? দো ফর কনভিনিয়েন্ট, আমাদের সুবিধার জন্য মাইটোসিস হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 স্টেজেস অফ নিউক্লিয়ার ডিভিশন। নিউক্লিয়ার ডিভিশনকে আমরা বলি কি? ক্যারিওকাইনেস। ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস, আর ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস। আমরা আগেই আলোচনা করেছি ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস। কাইনেসিস মিনস সিনথেসিস, কাইনেসিস মিনস ডিভিশন। অতএব ডিভিশন হবে ক্যারিয়নের, সেটা হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন। ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সেল ডিভিশন ইজ এ প্রোগ্রেসিভ প্রসেস। ভেরি ইম্পর্টেন্ট লাইন, progressive process and continuous process, and very clear cut lines cannot be drawn between various stages. খুব সুন্দর কথা বলেছে এনসিআরটি, যে তুমি কখনোই ক্লিয়ার কাট লাইন এই স্টেজগুলোকে আলাদা করতে পারবে না। যেমন মনে করো একটি ছেলে মনে করো এখানে একটি ছেলে আছে, সে দৌড়চ্ছে, লং জাম্প দেবে, ঠিক আছে? এই যে তার মাপ, আর এখানে হচ্ছে তার মনে করো লাফ দিয়ে সে পড়বে। তাহলে কি করছে? প্রথমে এসে দৌড়তে আসলে জাম্প করলো, এই জাম্প করে ওপরে উঠে গেল, আবার সে এখানে পড়ল। দিস ইজ দ্য প্রগ্রেসিভ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কতগুলো পার্ট আছে, দৌড়চ্ছে, পিক আপ নিচ্ছে, এবং সে সেখানে গিয়ে, এখানে যদি ভাগ করি 1 নম্বর, 2 নম্বর, এই 3 নম্বর, 4 নম্বর, এই যে কন্টিনিউয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ স্টেজ, এগুলো আমরা দেখতে পাবো কি? সেল ডিভিশনের মধ্যে। অতএব কোনো ক্লিয়ার কাট এখানে কি আলাদা করে বলতে পারবো যে ছেলেটা এখানে গিয়ে দাঁড়ালো, এখানে থামলো, এখানে, এরকম বলতে পারবো না। অতএব প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর কোনো ক্লিয়ার কাট আউটলাইন থাকবে না। নেক্সট, ক্যারিওকাইনেসিস ইনভলভ ইন 4 স্টেজেস: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ হচ্ছে প্রথম, মধ্য, মিডিল। অ্যানাফেজ আফটার মিডিল, দ্যাট ইজ মুভমেন্ট ফেজ। টেলোফেজ শেষ।
প্রোফেজ হচ্ছে লংগেস্ট, ভেরি ইম্পর্টেন্ট, আইএমপি, ভেরি ইম্পর্টেন্ট, লংগেস্ট ফেজ অফ এম ফেজ। প্রোফেজটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং শুধু তাই নয়, এটা প্রায় 2-3% সময় নেয় অফ সেল সাইকেল। সেল সাইকেল প্রায় 2-3% সময় নেয়, এবং শর্টেস্ট সবচেয়ে কম সময় নেয় কে? অ্যানাফেজ। নেক্সট এখানে লিখে দিয়েছি প্রোফেজ। আমরা শুরু করছি প্রোফেজ। ইট ডিফারেন্সিয়েট ইনটু আর্লি প্রোফেজ। এখানে বলছি 2-3% টাইম অফ সেল সাইকেল নেয়। একে স্পাইরেমি ফেজও বলা হয়, যেটা উল লাইক। এটা আমরা এনসিআরটি ডায়াগ্রামে দেখব। কি হয়েছিল না, এটা ছিল কোমাটিন অবস্থায় ছিল ইন্টারফেজে, যেখানে আমরা কিছু দেখতে পাইনি, সেখানে ঠিক এরকম কোমাটিন অবস্থা ছিল। তারপরে কি হচ্ছে না, এদের এই কোমাটিন ফেজ থেকে এরা সেপারেশন আসবে, এরা সেপারেশন হয়ে আসবে এরকম, হ্যাঁ, সেগ্রিগেশন হবে। তারপরে এদের মধ্যে কয়েলিং হবে, আরও কয়েলিং হবে, আরও কয়েলিং হবে, তারপরে এরকম ক্রোমোজোম ফর্মেশন করবে। তো এই যে প্রসিডিওরটা, এই আর্লি ফেজে এগুলো উলের বলের মতন দেখতে লাগে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে স্পাইরেমি ফেজ। নেক্সট হচ্ছে মিডিল প্রোফেজ, নেক্সট হচ্ছে লেট প্রোফেজ। তো আমরা এনসিআরটিতে যাই। কি বলা হচ্ছে? প্রোফেজ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যারিওকাইনেসিস অফ মাইটোসিস। আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দ্য ফার্স্ট স্টেজ। কার পরে না, আফটার এস অর সিনথেসিস অর G2 ফেজ অফ ইন্টারফেজ। ইন্টারফেজের সিনথেসিস ফেজ এবং গ্যাপ 2 ফেজের পরবর্তী যে এম ফেজ, তার প্রথম ফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিস, তার প্রথম সাব ফেজ হচ্ছে প্রোফেজ। নেক্সট কি বলছে? ইন সিনথেসিস এস ফেজ অ্যান্ড G2 ফেজ ইজ দ্য নিউ ডিএনএ মলিকুলস ফর্ম। আমরা জানি যে নিউ ডিএনএ কখন রেপ্লিকেট করেছিল? এস ফেজে, এবং সেটা জি ফেজেও বজায় রেখেছিল। এবং এখানে আমরা জানি চেক পয়েন্টের মাধ্যমে আমরা পড়ে এসেছি ডিটেলসে, যে চেক পয়েন্টগুলো ঠিক কাজ করলে তবেই প্রসিডিওরগুলো এগোবে, নচেত নয়। ছাত্রদের বলছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলা হচ্ছে এস ফেজ এবং G2 ফেজে দ্য নিউ ডিএনএ মলিকুলস ফর্ম অ্যান্ড নট ডিস্টিংক্ট বাট ইন্টারউইন্ড। আমরা কখনোই খালি চোখে এদের দেখতে পাবো না, এটা কিন্তু বুঝতে হবে। কখনোই খালি চোখে আমরা এটা দেখতে পাবো না, এবং ইন্টারউইন্ড অবস্থায় থাকছে। আগে যেটা দেখালাম, কোমাটিন ডিসপার্স, ছড়ানো ছিটানো অবস্থা থাকবে, ডিকম্পোজ। দেখো কোমাটিন অবস্থায় কিন্তু হাইড্রেশন থাকে, জল যোজন অবস্থায় যোগ অবস্থায় থাকবে, আর যখন ডিহাইড্রেশন হবে তখন কনডেনসেশন হয়। ঠিক আছে, তাহলে কি বলা লাইনটা? ইন দ্য এস অ্যান্ড G2 ফেজ দ্য নিউ ডিএনএ মলিকুল ফর্মড আর নট ডিস্টিংক্ট বাট ইন্টারউইন। প্রোফেজ হচ্ছে মার্ক করছে, প্রোফেজ মার্ক করে দিচ্ছে, বলে দিচ্ছে প্রোফেজ মার্ক বাই দ্য ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন ডিউ টু ডিহাইড্রেশন, ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল, দ্যাট ইজ ক্রোমাটিন। কী হয়েছে? ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন। তারা কি করছে না, প্রথমে তাদের পাক খুলে গেছিল, খুলে গিয়ে তারা কি হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং তারা দেখা যাচ্ছিল না মাইক্রোস্কোপে। এবার আস্তে আস্তে তারা কয়েলিং করা শুরু করলো, এবং জল ত্যাগ করলো, এবং ক্রোমোজোম রূপ নেওয়া শুরু করলো। নেক্সট, the chromosomal material becomes untangled, that is unwound or uncoiled, মানে রিভার্স অফ টুইস্টেড। এরা কি করছে না, খুলে যাচ্ছে ডিউরিং দ্য প্রসেস অফ ক্রোমাটিন কন্ডেনসেশন। এই ক্রোমাটিন কন্ডেনসেশন যখনই খুলে গেল, কি হলো না, ভালো করে বোঝো, এরকম ছিল ইন্টারফেজে, তাহলে এই পাকগুলো আস্তে আস্তে খুলে গেল, আনটেঞ্জেল।
এবং তারপরে কনডেন্স করছে। কনডেন্স আবার কি হয় না, আমরা জানি যে দু ধরনের পাক্ষণ হয়, একটা হচ্ছে প্লেকটোনমিক আর একটা হচ্ছে প্যারানমিক। প্লেকটোনমিক কনডেনসেশন আমরা দেখতে পাবো মাইটোসিস সেল ডিভিশনে, আর প্যারানমিক কনডেনসেশন কিন্তু আমরা মেয়োটিক সেল ডিভিশনে। ভেরি ইম্পর্টেন্ট। কীরকম হয় ব্যাপারটা আমি এখানে একটু এঁকে বোঝাই। এই যে প্যারানমিক মানে নিজেরা তো পাক খেয়েছেই, একটি ডিএনএ পাক খেয়েছে, অপর ডিএনএর সঙ্গেও আবার পাক খেয়েছে, এটা যদি সেন্ট্রোমিয়ার হয়। তাহলে এগুলো হচ্ছে কি প্লেকটোনমিক। আর প্যারানমিক কিন্তু এইভাবে পাক খায়, সহজেই পাকটা খুলে দেওয়া যেতে পারে। ক্লিয়ার আইডিয়া? সেখানে বলা হচ্ছে কি এই আনট্যাঞ্জেল কথাটার অর্থ কি? আনউইন্ড হচ্ছে কোথার থেকে না, কোমাটিন যে ফর্মেশন ছিল সেই কোমাটিনগুলো আস্তে আস্তে সেই ধাগা মানে সূত্রতে পরিণত হয়ে গেল, এবং পরবর্তীতে তারা কি পাক খাওয়া শুরু করলো। দ্য সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন, আমরা জানি সেন্ট্রোজোম কি না, তার হচ্ছে দুটো অংশ মেনলি, ভেতরে থাকবে হচ্ছে সেন্ট্রিওল, এবং এই সেন্ট্রিওলটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এবং তার পাশে থাকে হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এবং এখান থেকে বেমতন্তু সৃষ্টি হয়, সবসময় মনে রাখতে হবে প্লাস এন নিয়ে বেরিয়ে যায়, অতএব এটা মাইনাস এন। এগুলো আমরা সেন্ট্রোজোমের সময় বিস্তৃতভাবে আলোচনা করছি। অতএব এই যে বলছি যে দ্য সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেশন। কেন ডুপ্লিকেশন বলা হলো, কেন রেপ্লিকেশন বলা হচ্ছে না? কারণ সেন্ট্রোজোমের নিজস্ব কোনো ডিএনএ নেই, অতএব সে ডুপ্লিকেট করছে। এই ডুপ্লিকেটের প্রসিডিউরটা ভেরি ইন্টারেস্টিং। কীরকম না, এই যে সেন্ট্রোজোমটা ছিল, এই সেন্ট্রোজোমটা পরবর্তীতে কি হলো না, একটি সেন্ট্রোস্ফিয়ার সহ একটি তো সেন্ট্রিওল রইল, আর পরবর্তীতে শুধু একটি সেন্ট্রিওল, এবং এইখান থেকে আবার একটা তৈরি হলো। এই করতে করতে এরা পরবর্তীতে আবার দুটো নতুন কি হবে সেন্ট্রোজোম তৈরি করে ফেললো, দুটো নতুন সেন্ট্রোজোম তৈরি করে ফেললো। তাহলে এই ডুপ্লিকেট করলো, ডুপ্লিকেট করে একটা পোলের দিকে যাবে, একটা আরেকটা অপোজিট পোলের দিকে যাবে। তাহলে লাইনটা আমরা আবার পড়ি। দ্য সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ, আমরা পড়েছি অফ ইন্টারফেজ, নাও বিগিনস টু মুভ, এবার তারা চলন শুরু করবে টুয়ার্ডস দ্য অপোজিট পোল। তাহলে একটি সেলের, একটি কোষের এই যে সেলটার, এই সেলের এই নিউক্লিয়াস, এখানে যদি সেন্ট্রোজোমটা থাকলো, তাহলে এই পোলের দিকে আর এটা এই পোলের দিকে যাত্রা শুরু করলো। নাও বিগিনস টু মুভ অপোজিট পোলস। এখানে একটু কথা বলার আছে, পজিটিভ চার্জ অ্যাট সেন্ট্রোমিয়ার অ্যান্ড নেগেটিভ চার্জ অ্যাট পোলার রিজিয়ান। কেন হঠাৎ চার্জ আসলো কেন? কারণ আমরা মাইক্রোটিউবুলসের জায়গায় দেখেছি আলফা এবং বিটা ট্যাবুলেন্ট প্রোটিন 97% থাকলে 2 to 3% আরএনএ থাকে, ফসফোরাইলেশনের মাধ্যমে নেগেটিভ চার্জ এনার্জি দেয়। আরএনএ অবশ্যই থাকে। সেই এই চার্জটা কি হবে না, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে এই সেন্ট্রোমিয়ার, এই ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার অংশ আমরা জানি কাইনেটোকোর, দিস ইজ প্লাস এন্ড, আর এই দিকে যে পোল দিস ইজ মাইনাস এন্ড, কারণ এইখান থেকে প্লাস এন্ড তৈরি হয়েছে, অতএব প্লাস এন্ডের সঙ্গে এরা অ্যাডজাস্ট করবে। ওকে, নেক্সট, দ্য কমপ্লিশন of prophase can thus be marked by the following characteristic events. এনসিআরটি বলছে যেখানে এই সিম্বলগুলো দেখবে এবং পার্সেন্টেজ থাকবে সেটা এনসিআরটি, যদি পার্সেন্টেজ এবং সিম্বল না থাকে এনসিআরটির বাইরে। এটা ছাত্রদের বোঝার জন্য বলছি।
তো কি বলা হচ্ছে যে দ্য কমপ্লিশন অফ প্রোফেজ ক্যান দাস বি মার্কড বাই ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ফিচার্স, নিম্নলিখিত যে চরিত্রগত বৈশিষ্ট্যগুলো তার উপরে। এক নম্বর কি বলছে, ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল কন্ডেন্স আমরা দেখেছি হয়েছে টু ফর্ম কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম, এটা আর্লি প্রোফেজের দিকে হবে। নেক্সট, ফুল কম্প্যাক্ট হবে কিন্তু একদম মিডিল প্রোফেজের দিকে। সেকেন্ড, ক্রোমোজোমস আর সিন টু বি কম্পোজড অফ টু ক্রোমাটিডস। কি হয়েছিল, হঠাৎ ক্রোমাটিড আসলো কেন? দেখো, এই ছিল হচ্ছে একটা ক্রোমোজোম, এস ফেজে হয়ে আসলে কি এই দুটো হয়ে গেল, এই দুটো যখন হলো সেই দুটো পরবর্তীতে কি হলো না এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হয়ে পরবর্তীতে কি হচ্ছে না এটা একটা কি ধরবো, কারণ ক্রোমোজোম কিন্তু একটাই ভেতরে, কিন্তু তার মানে ক্রোমোজোম 2n বাট সি ভ্যালু 4c। সেই জন্য বলা হচ্ছে ক্রোমোজোম আর সিন টু বি কম্পোজড অফ টু ক্রোমাটিডস। কোথায় না এই এস ফেজ থেকে যখন এসে পড়বে প্রোফেজে, তখন এরা প্রথমে কি হয়েছে, এরা আস্তে 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 এরকম কম্প্যাকশন হয়েছে, এরকম এরকম হয়েছে, তাই না? তারপরে কি হয়েছে, আরও কমপ্লেক্সিটি হয়েছে, আরও কমপ্লেক্সিটি হয়ে এরকম, দিস ইজ কল্ড ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিড ফরমেশনটা কোথায় পাবো না, মোটামুটি বলে দিতে পারি আমরা মিডিল প্রোফেজের দিকে পাবো। তা ক্রোমোজোম, আবার লাইনটা কি বলছে, ক্রোমোজোমস আর সিন। দেখো, ক্রোমোজোমগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো মেটাফেজ স্টেজে, কিন্তু এখানে খানিকটা দেখা যাবে অফ টু ক্রোমাটিডস অ্যাটাচ টুগেদার অ্যাট সেন্টোমিয়ার। মূলত এই সেন্টোমিয়ারে অ্যাটাচড অবস্থায় থাকবে। এই যে সেন্টোমিয়ারের পার্ট যদি ধরি, এটা যদি একটা হয় আর এটা যদি আরেকটা হয়, তাহলে এই সেন্টোমিয়ার, এই একটা সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার, এখানে কাইনেটোকোর থাকবে, এখানে কাইনেটোকোর, যেখান থেকে অ্যাটাচড হবে ফাইব্রাস কোরোনার মাধ্যমে কে বেমতন্তু। টু ক্রোমাটিডস, তাহলে কি বলছে, ক্রোমোজোমস আর সিন টু বি কম্পোজড অফ টু ক্রোমাটিডস অ্যাটাচ টুগেদার অ্যাট সেন্টোমিয়ার middle prophase. Next, the centromere which had undergo duplication, correct, during interphase begins to move towards opposite poles late prophase. তাহলে অপোজিট পোলের দিকে যাবে লেট প্রোফেজ অফ সেল সাইকেল। এই ডুপ্লিকেটেড সেন্ট্রোজোম সেপারেটিং হবে টোটাল জায়গাটায় টু অ্যাক্ট অ্যাজ স্পিন্ডেল পোলস। ঠিক আছে, কারণ হচ্ছে কি বলছে, ডুপ্লিকেটেড সেন্ট্রোজোম সেপারেটিং টু অ্যাক্ট অ্যাজ স্পিন্ডেল পোলস ড্রাইভিং বাই এমটি মোটরস মাইক্রোটিউবুলার মোটরস। তাকে কি বলে, সেই মোটরটার নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইমস অ্যান্ড জিপমার, কাইনেসিন মোটর। এই কাইনেসিন মোটরগুলোর মাধ্যমেই কিন্তু এটিপির মাধ্যমে স্পিন্ডেলের উপর থেকে পরপর ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে যাবে। তাহলে প্রোটিনটার নাম মনে রাখতে হবে কাইনেসিন প্রোটিন। আর কোহেশন প্রোটিন কিন্তু দুটো সেন্টিমিয়ারকে যুক্ত করে রাখে। কাইনেসিন প্রোটিনের মাধ্যমে মুভমেন্টটা হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, মুভমেন্টটা হচ্ছে। আর এই যে সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার যে দুটো ইয়েকে, এরা সেপারেট হয়ে গেছে ক্রোমাটিডগুলো, এখানে যে ধরে রেখেছে দিট ইজ কোহেশন প্রোটিন। নেক্সট, ইচ সেন্টোমিয়ার রেডিয়েটস, কি বলা হলো, ইচ সেন্টোমিয়ার each centrosome radiates out microtubules। তাহলে প্রত্যেকটা সেন্ট্রোজোম থেকে রেডিয়েট করবে প্লাস এন নিয়ে। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি,
ঠিক আছে, এইভাবে সেন্টিমিটার। আবার এইখানে যে সেন্টোমিয়ার থাকবে তার প্লাস এন্ড আর দিস ইজ মাইনাস এন্ড, এই প্লাস এন্ডের এটা তখন সেই ক্ষেত্রে এটা যখন প্লাস এন্ড সেই ক্ষেত্রে এটা তখন মাইনাস এন্ড, তখন এটা যুক্ত হবে। কি বলছি, ইজ সেন্ট্রোজোম রেডিয়েটস আউট মাইক্রোটিউবুলস কল্ড স্টার। তাহলে এগুলোকে বলবো স্টার্স বলা হয়। এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, কারণ হচ্ছে সেগুলো আমরা মেটা স্টেজে বলবো। আলফা অ্যান্ড বিটা টিউবিল প্রোটিনস দিয়ে এগুলো মেনলি তৈরি। দ্য টু স্টার্স টুগেদার উইথ স্পিন্ডেল ফাইবার্স, এই যে স্টার এবং স্পিন ফাইবার একেই বলা হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস। তাহলে মাইটোটিক অ্যাপারেটাসটা কী না, এখান থেকে যে বেরিয়ে গেল স্টারগুলো কিছু ক্রোমোজোমকে নেবে, ক্রোমোজোমের তন্তু কিছু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, কন্টিনিউয়াস ফাইবার, কিন্তু এগুলো মেইনলি এক প্রান্ত থেকে যায় না। এরা কি বলে না, একটা এই পাশ দিয়ে গেল, আরেকটা এই পাশ থেকে এসে এরকম যুক্ত হবে, কন্টিনিউয়াস ফাইবার। আর হচ্ছে অ্যাস্ট্রাল রে, এদের বলা হয় মাইটোটিক অ্যাপারেটাস। মাইটোটিক অ্যাপারেটাস দেখতে পাওয়া যায় এক্সেপ্ট অ্যামাইটোসিস, তাহলে মাইটোটিক সেল ডিভিশন অ্যান্ড মেয়োটিক সেল ডিভিশন মাইটোটিক অ্যাপারেটাস দেখা যাবে। সেলস অ্যাট দ্য এন্ড অফ প্রোফেজ, শেষের দিকে, হোয়েন ভিউড আন্ডার মাইক্রোস্কোপ ডু নট শো গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপ। দেখো এখানে কতগুলো বোঝার জিনিস আছে। নিউক্লিয়ার এনভেলপ আমরা জানি যে এটা ইউনিট মেমব্রেন। এই নিউক্লিয়ার এনভেলপের আমি এইখানটায় আঁকছি, এই নিউক্লিয়ার এনভেলপ তার নিচে ল্যামিন প্রোটিন থাকে। এই ল্যামিন প্রোটিন ডিজিনেট করে বাইফসফোরাইলেশনের মাধ্যমে এবং সঙ্গে সঙ্গে একে ভেঙে চুরে চুরমার করে দেয়, এবং এগুলো গিয়ে কোথায় চলে যাচ্ছে না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মিশে যাচ্ছে। এবার কি বলছে যে ডু নট শো গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপ আর যা যা আছে, কারণ এখানকার যে ভিসকোসিটি এতটাই বেড়ে যায় এবং যেহেতু নিউক্লিয়ার এনভেলপ সরে যাচ্ছে সেই জন্য বাধ্য হচ্ছে ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমে আসতে। কারণ সাইটোপ্লাজমে যদি ক্রোমোজোম মানে এখানে নিউক্লিয়ার প্লাজম এবং সাইটোপ্লাজম একাকার হয়ে যাচ্ছে, ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে না তার ঘনত্ব যখনই বেড়ে যাচ্ছে তখন সেটাকে আমরা আর দেখতে পাবো না। কি অবলুপ্ত হয়ে গেল, টোটাল নেই না, মাইক্রোস্কোপে আমরা এগুলো দেখতে পাবো না। মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা জানি এনভেলপ তৈরি হবে ভবিষ্যতে। নিউক্লিয়াস থেকে প্রোটিন এবং আরএনএ বেরিয়ে যাবে, সেগুলো নিউক্লিয়ার অর্গানিজে যুক্ত হয় ক্রোমোজোমে, এগুলো আমাদের জানা। নেক্সট আমরা এবার এনসিইআরটি থেকে একটু বেরিয়ে এসে কথা বলি। ইন আর্লি প্রোফেজ কী বলা হচ্ছে, আর্লি প্রোফেজে আমাদের এনসিইআরটি কিন্তু আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু যেগুলো একটু আলোচনার দরকার, যেটা না হলে আমরা বুঝতে পারবো না। কী বলছে, আর্লি প্রোফেজে ভিসকোসিটি অ্যান্ড রিফ্র্যাকশন ইন্ডেক্স অফ সেল ইনক্রিজড। অ্যান্ড আর্লি প্রোফেজে এই ঘটনাটা ঘটবে, যার ফলে আমরা জানি কি রিফ্র্যাকশন ইন্ডেক্স। তুমি বলবে স্যার হঠাৎ আবার লাইটে চলে আসলেন কেন, রিফ্র্যাকশন লাইটে পড়েছি, ফিজিক্সে পড়েছি। হ্যাঁ নিশ্চয়ই তাই। আমরা জানি যে এই যদি একটা গ্লাস হয়, এই গ্লাসে যদি জল থাকে তাহলে রিফ্র্যাকশন ইন্ডেক্স বেশি হলে পরে একটা লাঠিকে দিলে সে কেন্দ্রের দিকে এরকম বেঁকে যায় এই জায়গার থেকে, তাই না? তাহলে রিফ্র্যাকশন ইন্ডেক্স বেড়ে গেল, ভিসকোসিটি বেড়ে গেল এই প্রোফেজ দশা, যার জন্য কিন্তু আমরা কিন্তু ওই অঙ্গগুলো দেখতে পাবো না। নেক্সট, দ্য ক্রোমাটিন থ্রেড স্প্রেড ফ্রম দ্য ক্রোমাটিন রেটিকুলাম অ্যান্ড আন্ডারগো স্পাইরালাইজেশন। দেখো আগে যে আলোচনা করি সেটা এখানে বিশেষ, क्रोमैटिन थ्रेड जो धागा होते हैं वो सेपरेट हो जाते हैं कहाँ किससे, क्रोमैटिन रेटिकुलम से, এবং তাদের মধ্যে কি হচ্ছে না স্পাইরালাইজেশন হচ্ছে। স্পাইরালাইজেশন অনেক রকমের হয় আমরা জানি, সেটা আমরা মেনলি 12-এর কিছু পার্টেও পড়বো আর কি। অ্যাট দি টাইম দিস chromatin threads look like a bunch of wool
দ্যাট ইজ ওয়াই দিস স্টেজ ইজ কল স্পাইরেমি স্টেজ। দেখো এটা কিন্তু এনসিআরটির ডায়াগ্রাম, এখানে কিন্তু বাঞ্চ অফ উল আমার লেখা, কিন্তু এগুলো অনেকটা উলের ধাগার মতন মনে হচ্ছে না? এটা কিন্তু এটা হচ্ছে নিউক্লিয়াস, সরি, এখানে দেখতে পাচ্ছি আমরা সেন্ট্রিওল দুটো আস্তে আস্তে সেপারেট হচ্ছে। তা কি বলা হচ্ছে, স্পাইরেমি স্টেজ কাকে বলা হচ্ছে না, বাঞ্চ অফ উলের মতন দেখাচ্ছে, সেই জন্য। আর্লি প্রোফেজ ডিএনএ বিগিনস টু কন্ডেন্স, ডিএনএ কন্ডেন্স করা শুরু হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো ইন্টারফেজ, আর হচ্ছে ইন্টারফেজ অ্যান্ড প্রোফেজ ট্রানজিশন। ইন্টারফেজ এবং প্রোফেজের সেই যুক্তকরণ অবস্থা, যেই অবস্থায় আর ইন্টারফেজের মধ্যে পার্থক্যটা কি খুব ভালো করে বুঝতে হবে। ইন্টারফেজে নিউক্লিয়ার এনভেলপ থাকবে, অবশ্যই এখানেও থাকবে। নিউক্লিয়াস আমরা বুঝতে পারছি, নিউক্লিওলাস বুঝতে পারছি, কিন্তু এখানে কিন্তু ক্রোমাটিন কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। ক্রোমাটিন কিন্তু আমরা দেখতে পাই না, কারণ এখানে হাইড্রেশন অবস্থায় আছে, ওই জন্য দেখতে পাবো না। কিন্তু আমরা যখনই প্রোফেজের শুরুতে আর ইন্টারফেজ শেষে আসবো, তখন কিন্তু ক্রোমাটিন আমরা দেখতে পাচ্ছি। দ্য ক্রোমাটিন বিগিনস টু কয়েল, এর পরবর্তীতে ক্রোমাটিন কয়েল করবে এবং ক্রোমোজোম তৈরি করবে। আর এখানে কি নিউক্লিয়াস রেপ্লিকেট করবে অ্যান্ড ডিএনএ অ্যান্ড ক্রোমোজোম, ডিএনএ রেপ্লিকেটস ডিএনএ, আর সেন্ট্রোজোম কী করবে, ডুপ্লিকেটস করবে। ইন মিডিল প্রোফেজে কী হবে, মোর কন্ডেনসেশন অফ ক্রোমোজোম, ক্রোমোজোম আরও কন্ডেনসেশন করবে এবং ক্রোমোজোমগুলো খুব থিকার অ্যান্ড শর্টার অ্যান্ড থিকার। ক্রোমোজোমগুলো কি আরও, ক্রোমোজোমগুলো মনে করো এরকম ছিল, এরা আরও একদম এরকম অবস্থা এসে গেল, ঠিক আছে। লঙ্গিচুডিনাল স্প্লিটিং দেখা যাবে, এর মাঝখান থেকে লঙ্গিচুডিনাল স্প্লিটিং দেখা যাবে, এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার কি হবে না, কি বলছি, লঙ্গিচুডিনাল স্প্লিটিং, এই লঙ্গিচুডিনাল স্প্লিটিং দেখা যাবে ক্রোমোজোমের মধ্যে, লঙ্গিচুডিনাল স্প্লিটিং দেখা যাবে, এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার, কারণ এই যে এই অংশের সেন্ট্রোমিয়ার, এর এই অংশের যে সেন্ট্রোমিয়ার অংশ, এটা কিন্তু আটকানো আছে কোহেসিন প্রোটিন, এবং এই কোহেসিন প্রোটিনের জন্য যখনই এই কোহেসিন প্রোটিন ছেড়ে দেবে, এরা জাম্প করে 2 মিনিট, এটা আমরা পাবো হচ্ছে পরবর্তী স্টেজে অ্যানাফেজের দিকে আমরা আলোচনা করব। তাহলে কি বলছে, লঙ্গিচুডিনাল স্প্লিটিং অফ ক্রোমোজোমস এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার ছাড়া তারা যুক্ত থাকবে। ডুপ্লিকেটেড থ্রেড অফ ক্রোমোজোম অ্যাপিয়ার্স, তাহলে এই যে ডুপ্লিকেটেড থ্রেড, এটা কি মোনাড ছিল, এখানে মোনাড একক ছিল, দিস ইজ কল মোনাড বিকাম ডায়াড। সেটা বলছে ডুপ্লিকেটেড থ্রেড অফ ক্রোমোজোম অ্যাপিয়ার্স, সো মোনাড বিকাম ডায়াড। একটা ছিল, সেখান থেকে ডায়াড হলো, কীরকম না এরকম ডায়াড হলো। দেখো ভালো করে বুঝে নিতে হবে ঘটনা কি, এটাও কিন্তু 2n, এটাও 2n, তাহলে কি হলো না, এখানে আর এখানের মধ্যে পার্থক্যটা এগুলো আশা করে বুঝে গেছো, কারণ সেল সাইকেল আমি সেভাবে বুঝিয়েছি। সিস্টার ক্রোমাটিড, কেন নন সিস্টার নয় না, একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, সেই জন্য সিস্টার ক্রোমাটিড আর লিঙ্ক অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার বাই কোহেশন প্রোটিনস। ইন লেট প্রোফেজ নিউক্লিয়ার মেমব্রেন ফ্র্যাগমেন্টস মার্জ, নিউক্লিয়ার মেমব্রেন ফ্র্যাগমেন্টস হয়ে গেছে, সেগুলো মার্জ টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে যাবে। ক্রোমোজোম এক্সপোজ টু সাইটোপ্লাজম, ক্রোমোজোম তখন সাইটোপ্লাজম যাবে, কারণ আর ধরে রাখতে পারছে না, ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াস আর অবস্থান করার মতন জায়গা আর পাচ্ছে না, তাকে এবার সেপারেট করতে হবে, অতএব সে এক্সপোজ হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিওলাস ডিস্ট্রিবিউটস ইটস কম্পোনেন্ট ইন দ্য ফর্ম অফ আরএনএ, আগেই বলেছি আরএনএ অ্যান্ড প্রোটিনস। লেট প্রোফেজ ইজ কল্ড
প্রোমেটাফেজ মেটাফেজের আগের দশা প্রোমেটাফেজ হচ্ছে এমন একটা ফেজ যা একটা লিঙ্ক ফেজ প্রোফেজ এবং মেটাফেজের, সেখানে কিন্তু আমরা বলতে পারি একটা টাইম গ্যাপ, যেটা কি সেই টাইম গ্যাপ যেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার অফ নিউক্লিয়ার এনভেলপ অ্যান্ড ফরমেশন অফ নিউক্লিয়ার স্পিন্ডল। তার মানেটা কি বললো, এই নিউক্লিয়ার এনভেলপ যদি হয় এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে এবং এই সাইটোপ্লাজমের মধ্যে স্পিন্ডিল শুরু হবে। ভালো করে বোঝো কি ছিল, এই হচ্ছে নিউক্লিয়াস, এটা সেল, এইটা এর মধ্যে তো ক্রোমোজোমগুলো ছিল, তাহলে এইটা হচ্ছে কি হবে, আমরা প্রোমেটাফেজটা কি না ডিসঅ্যাপিয়ার অফ নিউক্লিয়ার মেমব্রেন আর এই যে স্পিন্ডল, এই স্পিন্ডলের সঙ্গে ক্রোমোজোমগুলো বিভিন্নভাবে আসবে। এই যে এটাকেই বলা হচ্ছে প্রোমেটাফেজ। এবার মেটাকাইনেসিস পদ্ধতিতে এরা মেটাফেজ স্টেজে যখনই আসবে তখনই মেটাফেজ স্টেজ চলে আসবে। এই দুটো চিত্রই কিন্তু এনসিআরটি। স্টেজ অফ মাইটোসিস লেট প্রোফেজ বলছে সেন্ট্রিওল পেয়ার্স মুভ অ্যাপার্ট, দুদিকে চলে যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ স্টার্ট ব্রেকআপ, ভাঙতে শুরু করছে, ল্যামিন প্রোটিনটা ভেঙে গেল। স্টেজ অফ মাইটোসিস ট্রানজিশন টু মেটাফেজ, ওখানে বলছেন ট্রানজিশন টু প্রোফেজ, এখানে ট্রানজিশন টু মেটাফেজ। আর কি না এটাকেই আমরা বলি প্রোমেটাফেজ। দেখো এই প্রোমেটাফেজ এখানে কি হয়ে গেছে, ডিসইন্টিগ্রেট করেছে, কি সেল মেমব্রেন নেই, সেল মেমব্রেন বলছি কেন, নিউক্লিয়ার মেমব্রেন নেই, এবং এখানে তন্তুগুলো স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে মেটাফেজ প্লেটে আসেনি। নেক্সট প্রোফেজ এবং প্রোমেটাফেজের পার্থক্যটা একটু দেখি। দেখো ডায়াগ্রামগুলো এটা একটু অ্যাডভান্স পড়াচ্ছি, এগুলো দরকার জানার, কারণ যদি এইমস এবং জিপমার এই দিকে যাও তাহলে তোমার এটা প্রয়োজন হবে। কোমাটিড প্রোফেজে কোমাটিড অফ ক্রোমোজোম দেখতে পাচ্ছি, ডেভেলপিং স্পিন্ডল অ্যান্ড স্টার দেখতে পাচ্ছি প্রোফেজে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, দ্য ক্রোমাটিন কন্টিনিউস টু কয়েল অ্যান্ড সুপার কয়েল মেকিং ক্রোমাটিন মোর অ্যান্ড মোর কম্প্যাক্ট, দ্য ক্রোমোজোমস কনসিস্ট অফ আইডেন্টিক্যাল পেয়ার অফ ক্রোমাটিড, দ্যাট সিস্টার ক্রোমাটিডস। আর প্রোমেটাফেজটা কি ঠিক পরের স্টেজ, নিউক্লিয়ার এনভেলপ নেই, নিউক্লিয়ার ব্রেকডাউনস, কাইনেটোকোর মাইক্রোটিউবুলস অ্যাপেয়ার, এখানে কাইনেটোকোর কোথায়, সেন্ট্রোমিয়ারের দুই সাইডে কাইনেটোকোর থাকবে, মাইক্রোটিউবুলস অ্যাপেয়ার অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ পোলার মাইক্রোটিউবুলসের সঙ্গে যুক্ত হচ্ছে, এই যে পোলার মাইক্রোটিউবুলসের সঙ্গে যুক্ত হচ্ছে, পোলার মাইক্রোটিউবুলসের সঙ্গে যুক্ত হবে, কাইনেটোকোরের জায়গায় যুক্ত হবে, এবং রেজাল্টিং মুভমেন্ট অফ ক্রোমোজোম। ওকে, প্রোমেটাফেজ অ্যাক্ট অ্যাজ কানেক্টিং লিঙ্ক বিটুইন প্রোফেজ অ্যান্ড মেটাফেজ, দ্য মিক্সিং অফ সাইটোপ্লাজম। এখানে একটা কথা যে ইউমাইটোসিস এবং প্রিমাইটোসিস। ইউমাইটোসিস মানে এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস, যেখানে নিউক্লিয়ার বাইরে চলে আসবে, আর যেখানে নিউক্লিয়ার মেমব্রেন ইনট্যাক্ট থাকবে। মিক্সিং, নেক্সট এখানে আমরা পড়ি, দ্য মিক্সিং অফ সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়ার প্লাজম অকার্স, হেন্স this type of mitosis called extra nuclear mitosis, eumitosis, উন্নত ধরনের। in many protozoa, fungi and some lower animals কিছু আছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস ইনট্যাক্ট থাকে থ্রু আউট দ্য সেল ডিভিশন, এবং একে বলা হয় ইন্টারনিউক্লিয়ার মাইটোসিস। ইন্টারনিউক্লিয়ার মানে ভেতরেই থাকে, সেই জন্য ইন্ট্রা, আর হচ্ছে এক্সট্রা বাইরে বেরিয়ে আসে, প্রিমাইটোসিস। স্পিন্ডল ফাইবার মে বি কন্টিনিউয়াস, দুরকম হতে পারে, কন্টিনিউয়াস ফ্রম পোল টু পোল আমরা জানি, ডিসকন্টিনিউয়াস হোয়েন রেডিয়েট আউট ফ্রম ওয়ান পোল টু, বাট ফেল টু, মানে এক পোল থেকে শুরু হবে আরেক পোলে যেতে পারবে না, তাকেই বলবো ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাইবার, একটা হচ্ছে অ্যাস্ট্রাল রে, আর একটা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার, এটা আমরা জানি।
কেমিক্যালি স্পিন্ডল ফাইবার কি বলছে, 90 to 95% টিউবুলিন প্রোটিন, আলফা and বিটা টিউবুলিন, trace amount of actin and myosin. Actin and myosin is present only in case of animal cell. Ready? Okay. সেই ক্ষেত্রে কিন্তু 90 to 95%, কিন্তু যদি প্লান্ট সেল হয় তখন 97% ট্যাবুলিন প্রোটিন। এই যে ট্যাবুলিন প্রোটিন, এই ট্যাবুলিন প্রোটিনগুলো তৈরি হয় কোথা থেকে না, ইন কেস অফ animal cell the tabulin protein produced from centriole, but in case of plant cell tabule proteins, that is the spindle fiber, is produced from cytoplasmic skeleton. Okay, এছাড়াও যেটা থাকে 3 to 5% RNA. RNA is responsible for the energy supplier. এটা আমরা দেখতে পারি, ডায়াগ্রামটা খুব ইন্টারেস্টিং ডায়াগ্রাম, তোমরা দেখতে পারো G2 ফেজ অফ ইন্টারফেজ অ্যান্ড প্রোফেজ অ্যান্ড প্রোমেটাফেজ। G2 ফেজে কি হচ্ছে না, সেন্ট্রোজোম উইথ সেন্ট্রিওল দেখতে পাচ্ছি, অ্যাস্টার দেখতে পাচ্ছি, ক্রোমাটিন দেখতে পাচ্ছি, নিউক্লিওলাস দেখতে পাচ্ছি, নিউক্লিয়ার এমব্লেম দেখতে পাচ্ছি, প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি, সব ইনটেক্ট অবস্থায় থাকছে এবং এখানে কিন্তু পরিষ্কার কোনো চিত্র দেখতে পাচ্ছি না। বাট ইন কেস অফ প্রোফেজ আর্লি মায়োটিক স্পিন্ডিল তৈরি হচ্ছে, দুদিকে দুটো সেন্ট্রিওল তৈরি হয়ে গেছে এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার তৈরি হয়ে গেছে এবং ক্রোমোজোমস কনসিস্টিং অফ টু সিস্টার ক্রোমাটিড, আগেই বললাম। তাহলে এখানে এটা সিস্টার ক্রোমাটিড এখানে পাবো। আর প্রোমেটাফেজে দেখো এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন ডিজিনেট করেনি, প্রোমেটাফেজে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এখানে বলছে ফ্র্যাগমেন্টস অফ নিউক্লিয়ার এনভেলপ ডিজিনেট করে যাচ্ছে এবং নন কাইনেটোকোর মাইক্রোটিউবুলসও দেখতে পাবো, যেটা কন্টিনিউয়াস হতে পারে, এটা নন, এবং কাইনেটোকোর দেখতে পাবো। কাইনেটোকোর কোথায় থাকবে না, ক্রোমোজোম সেন্ট্রিওমের পাশে থাকবে। স্পিন্ডেল এটা পোল, এটা একটা পোল, দিস ইজ আদার পোল। আর কাইনেটোকোর মাইক্রোটিউবুল কোথায় থাকবে না, কাইনেটোকোর মাইক্রোটিউবুল ক্রোমোজোমাল তন্তু, ক্রোমোজোমাল ফাইবার। ওকে ওকে, এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে, কোনো কোশ্চেন থাকলে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমাকে ফোন করেও জানতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বেল আইকনে চাপ দাও, প্রেস ইন বেল আইকন, এবং সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং নতুন নতুন ভিডিও আসতে পারলে তোমরা এগুলো পাবে। তাহলে আজকে এখানে শেষ করি, নেক্সট ভিডিও যথারীতি খুব শিগগিরই চলে আসবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব মন দিয়ে পড়ো, কারণ পরীক্ষা কিন্তু চলে আসলো বলে। অতএব বেস্ট অফ লাক।